নমস্কার। আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাদের পাঠিয়েছেন। গল্পটি সত্যিই এক অন্যরকম অনুভূতি তৈরি করবে আপনার মনে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম স্নেহা। নামটা হয়তো শুনলে আপনাদের মনে হবে সাধারণ এক বাঙালি ঘরের মেয়ে। হ্যাঁ, আমি তাই। তবে আমার ভেতরের টানাপোড়েন, আমার গোপন ভালো লাগা তা হয়তো সাধারণের চেয়ে অনেকটাই আলাদা। আমাদের বিয়ে হয়েছে বছর ৫। স্বামী রাহুল একটি প্রাইভেট ফার্মে কাজ করে। খুব ভালো মানুষ, কিন্তু জীবনের এই পর্যায়ে এসে মনে হয় ভালো মানুষ হওয়াটা অনেক সময় যথেষ্ট নয়। সেখানে আরও কিছু একটা প্রয়োজন, যা হয়তো এই সম্পর্কের বাইরে ছিল। এই গল্পের সূত্রপাত হয়েছিল এক অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে। আমাদের পাড়ার কাছেই একটি ছোট ক্লিনিক আছে। সেখানে আমার ভাইয়ের এক বন্ধুর বাবার একটি ল্যাব আছে। সেই ল্যাব টেকনিশিয়ানের ভাই জয় আমার পরিচিত। জয়ের বন্ধু রিক একসময় আমার পরিচিত শিক্ষকের ছাত্র ছিল। সেই শিক্ষক মানে শ্রীমান অপূর্ব রায়, হ্যাঁ অপূর্ব স্যার, আমার ভাইয়ের বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষক। কি অদ্ভুত এক জাল! আর এই জালের কেন্দ্রে আমি। প্রথম যেদিন অপূর্ব স্যারকে দেখি তা কিন্তু কোনো পেশাগত কারণে নয়। আসলে জয়ের এক অনুষ্ঠানে এসেছিলেন তিনি। অপূর্ব রায়, বয়স ৪০-এর আশেপাশে, শান্ত সৌম্য চেহারা, কিন্তু তার চোখে মুখে ছিল এক বুদ্ধিমত্তার দীপ্তি। কথা বলতেন খুব কম, কিন্তু যখন বলতেন তখন মনে হতো যেন প্রতিটি শব্দ ওজনদার। তার উপস্থিতি এক ধরনের সম্ভ্রম জাগিয়ে তুলত। আমি সে সময় তাকে বিশেষ গুরুত্ব দেইনি, ভেবেছিলাম জয়ের এক পরিচিত শিক্ষক। কিন্তু নিয়তি বোধহয় অন্য রকমভাবেই আমাদের মিলিয়ে দিল। কয়েক মাস পর আমার এক আত্মীয়ের কিছু জরুরি টেস্ট করাতে হয়। সেই টেস্টগুলো করার জন্য আমাদের সেই পরিচিত ল্যাবে যেতে হয়। সেখানে ল্যাব টেকনিশিয়ান হিসেবে জয় ছিল। জয়ের সাথে কথা প্রসঙ্গে আমার কিছু রিপোর্ট নিয়ে একটু সমস্যা হচ্ছিল, যা নিয়ে আমি বেশ চিন্তিত ছিলাম। জয় তখন বলল, দিদি, আমার এক বন্ধু যে খুব ভালো ডাক্তারি বোঝে, ও বোধহয় আপনাকে সাহায্য করতে পারবে। ওর নাম রিক, আর ওর স্যার অপূর্ব স্যার, উনিও একজন খুব জ্ঞানী মানুষ। উনি হয়তো আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন। আমার তখন খুবই দুশ্চিন্তা হচ্ছিল, তাই জয়ের কথায় রাজি হয়ে গেলাম। জয়ের সূত্র ধরে আমাদের যোগাযোগ হলো রিকের সাথে। রিক আমার সব রিপোর্ট দেখে বলল, আপনি বরং একবার স্যারকে ফোন করে দেখুন, উনি হয়তো আপনাকে কিছু গাইড করতে পারবেন। সেই শুরু। অপূর্ব স্যারকে ফোন করলাম। তার গলাটা প্রথমবার ফোনে শুনেই কেমন যেন একটা অন্য রকম লাগল, শান্ত ধীর স্থির। উনি আমার সব সমস্যা শুনলেন এবং আমাকে একদিন তাদের ল্যাবেই আসার জন্যে বললেন। সেদিন ছিল শনিবার। রাহুল বাড়িতে ছিল না, অফিসের কাজে বাইরে গিয়েছিল। আমার মনে একটু দ্বিধা ছিল, কিন্তু টেনশনটা এতটাই বেশি ছিল যে আমি নিজেই তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ল্যাবে পৌঁছানোর পর জয় আমাকে অপূর্ব স্যারের চেম্বারে নিয়ে গেল। চেম্বারটি খুব সাধারণ কিন্তু পরিপাটি। একদিকে বইয়ের তাক, অন্যদিকে একটি ছোট টেবিল চেয়ার, আর সেখানেই বসেছিলেন তিনি, অপূর্ব রায়। প্রথমেই মনে হল, এই সেই মানুষটি যার কথা জয় বলছিল। তার চোখে মুখে কি কোনো পরিবর্তন এসেছে, নাকি আমারই মন আমাকে ভুল দেখাচ্ছে? তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটাতেই কেমন যেন এক উষ্ণতা ছিল। বললেন, বসুন স্নেহা দেবী, আপনার সমস্যাটা বলুন। আমি আমার সব দুশ্চিন্তার কথা তাকে খুলে বললাম। তিনি খুব মনোযোগ দিয়ে শুনলেন, মাঝে মাঝে প্রশ্ন করছিলেন, কিন্তু কোনো প্রকার তাগাদা বা বিরক্তি ছিল না তার কথায়। তার কথা বলার ধরন, তার চোখের দৃষ্টি, সবকিছুতেই এক ধরনের শান্ত গভীরতা ছিল। মনে হচ্ছিল আমি যেন অনেক দিনের পরিচিত কারো সাথে কথা বলছি। সেই প্রথম সাক্ষাৎ, কিন্তু কেন জানি মনে হচ্ছিল এই দেখাটা যেন আরও অনেক আগে থেকেই হওয়ার কথা ছিল। তিনি আমার রিপোর্টগুলো খুঁটিয়ে দেখলেন, তারপর কিছু পরামর্শ দিলেন। তিনি এমনভাবে বুঝিয়ে দিলেন যেন আমার সব দুশ্চিন্তা নিমেষেই উধাও হয়ে গেল। তার কথা বলার সময় তার চোখের দিকে তাকালে এক অদ্ভুত অনুভূতি হতো। মনে হতো সময়ের স্রোত যেন থমকে গেছে। সেদিন ফেরার সময় মনটা কেমন যেন ভার ভার লাগছিল। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ তার কাছে থাকা উচিত ছিল, কিন্তু আমি জানতাম এটা ঠিক নয়। তিনি একজন শিক্ষক, আমি একজন সাধারণ গৃহবধূ। এর বেশি কিছু ভাবা পাপ। এর কিছুদিন পর আমার কিছু সাধারণ চেকআপের জন্য আবার ল্যাবে যেতে হলো। এবারও অপূর্ব স্যারকে দেখতে পেলাম। এবার তিনি নিজেই আমার কিছু রিপোর্ট পরীক্ষা করলেন। সেই সময় আমাদের মধ্যে কিছু সাধারণ কথাবার্তা হলো। তিনি আমার পরিবার, আমার জীবনযাপন নিয়ে কিছু প্রশ্ন করলেন। তার কথা বলার ধরন এতটাই সহজ ও স্বাভাবিক ছিল যে আমার মনে কোনো সংকোচই হল না।
তার কথায় কোনো প্রকার কৌতূহল বা অধিকার বোধ ছিল না, বরং ছিল এক ধরনের সহানুভূতির ছোঁয়া। ধীরে ধীরে এই যাওয়া আসাটা অভ্যাসে পরিণত হল। যদিও আমি চেষ্টা করতাম যখন তখন সেখানে না যেতে, কিন্তু কিছু না কিছু ছুতোয় আমার সেখানে যেতেই হতো, হয় জয়ের সাথে দেখা করা, নয়তো কোনো টেস্টের ব্যাপারে খোঁজ নেওয়া। আর প্রতিবারই অপূর্ব স্যারের সাথে দেখা হয়ে যেত। তার সাথে কথা বললে আমার মনে এক অন্যরকম শান্তি আসত। মনে হতো আমার ভেতরের সব দ্বিধা, সব অস্থিরতা তার কথার মধ্যে দিয়ে যেন দূর হয়ে যাচ্ছে। তার চোখে মুখে এক ধরনের আভিজাত্য ছিল, যা আমাকে প্রথম দিকে একটু দূরে রাখলেও ধীরে ধীরে তা আমাকে আরও বেশি আকৃষ্ট করতে শুরু করল। একদিন নয়বে দিয়েছিলাম রাহুলকে নিয়ে। রাহুল আসলে জয়ের সাথে কিছু পুরনো কথা বলার ছিল। রাহুল অপূর্ব স্যারের কথা শুনেছিল, তাই তিনি একবার দেখতে চাইলেন। সেই প্রথম রাহুলের সাথে অপূর্ব স্যারের সরাসরি দেখা। অপূর্ব স্যার রাহুলের সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বললেন, কোনো প্রকার অপ্রাসঙ্গিক কথা বা অধিকারবোধ দেখালেন না। কিন্তু আমি তার চোখে মুখে এক ধরনের বিরক্তি লক্ষ্য করলাম। হয়তো আমার সান্নিধ্যে অন্য কাউকে দেখে তার ভালো লাগেনি। সেই দিন বাড়ি ফেরার পর আমার মনে একটা খচখচানি শুরু হলো। আমি কি ঠিক করছি? এই সম্পর্কটা কি শুধু শিক্ষক ছাত্রীর মতো, নাকি এর বেশি কিছু? কিন্তু আমি নিজেকে বোঝাতে পারতাম না। অপূর্ব স্যারের সান্নিধ্য আমাকে এক অদ্ভুত টানে বেঁধে রেখেছিল। মাসখানেক পর আমার এক নিকটাত্মীয় মারা গেলেন। খবরটা শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম। রাহুল অফিসের কাজে বাইরে ছিল। একা একা আমার খুবই খারাপ লাগছিল। কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ আমার অপূর্ব স্যারের কথা মনে পড়ল। মনে হলো তার সাথে কথা বললে হয়তো আমার কষ্ট কিছুটা কমবে। তাই আমি আর দেরি না করে তাকে ফোন করলাম। তাকে আমার সব কষ্টের কথা বললাম। তিনি শুনলেন। তারপর বললেন, আপনি কি একটু আসতে পারবেন? আমি আপনাকে কিছু জিনিস দেখাবো, যা হয়তো আপনার মনটা একটু হালকা করতে পারবে। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু তার কথায় এক ধরনের আশ্বাস ছিল। তাই আমি ল্যাবে গেলাম। সেদিন ল্যাবে ভিড় ছিল না। অপূর্ব স্যার আমাকে তার চেম্বারে নিয়ে গেলেন। তিনি আমাকে কিছু পুরনো দিনের গানের রেকর্ড শোনালেন। পুরনো বই থেকে কিছু কবিতা পড়ে শোনালেন। তার পড়া, তার সুর, সবকিছুতেই এক অন্যরকম গভীরতা ছিল। মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে এসে পড়েছি। এই জগৎটা সম্পূর্ণ আমার। এখানে কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু আমি আর অপূর্ব স্যার। একসময় তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি জানেন, আপনার চোখের মধ্যে এক ধরনের গভীরতা আছে। মনে হয় আপনি অনেক কিছু বলতে চান, কিন্তু বলতে পারেন না। তার কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো এ তো আমার মনের কথা। আমি কখনো কাউকে এ কথা বলিনি। সেই দিন অপূর্ব স্যার আমাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিয়েছিলেন। তার সান্নিধ্য আমাকে এক অন্যরকম অনুভূতি দিয়েছিল। মনে হচ্ছিল এই অনুভূতিটাই হয়তো আমি এতদিন খুঁজছিলাম। এরপর আমাদের যোগাযোগটা আরও গভীর হলো। আমরা প্রায়ই বিভিন্ন ছুতোয় দেখা করতাম, কখনো ল্যাবে, কখনো বা অন্য কোথাও। যখন তার সাথে থাকতাম তখন মনে হতো আমার সব দুশ্চিন্তা, সব ভয় উধাও হয়ে গেছে। তার চোখে মুখে এক ধরনের মায়া ছিল, যা আমাকে আরও বেশি করে তার দিকে টেনে নিত। একদিন এক বর্ষার সন্ধ্যায় বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল। আমি অপূর্ব স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। ল্যাব তখন প্রায় ফাঁকা। আমরা দুজনে তার চেম্বারে বসেছিলাম। বাইরে বৃষ্টির শব্দ আর আমাদের দুজনের হৃৎস্পন্দন। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে এক অন্যরকম আলো। তারপর তিনি আমার হাতটা ধরলেন। তার স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। এই স্পর্শের মধ্যে কোনো পেশাগত বা শিক্ষকের অধিকার ছিল না, ছিল এক গভীর অনুভূতির ছোঁয়া। আমার মনে তখন ভয়, আনন্দ, উত্তেজনা সব মিলেমিশে একাকার। আমি জানতাম এ ভুল, এই সম্পর্ক সামাজিকভাবে অগ্রহণযোগ্য, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই ভুলটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ল। মনে হলো এই মুহূর্তটা অনন্তকাল ধরে চলুক। তারপর তিনি আমার কপালে আলতো করে একটা চুমু খেলেন। সেই চুম্বনের মধ্যে কোনো কামনা ছিল না, ছিল এক গভীর ভালোবাসা ও সম্মানের প্রকাশ। আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে জল দুঃখের নয়, আনন্দের। আমাদের এই গোপন সম্পর্ক তখন আরও ঘনীভূত হতে শুরু করল। আমরা একে অপরের সান্নিধ্যে থাকার জন্য সব রকম ঝুঁকি নিতে শুরু করলাম। কখনো নির্জন রেস্তোরাঁয়, কখনো বা শহরের বাইরে কোনো নিরিবিলি জায়গায়। প্রত্যেকটা মুহূর্ত ছিল তীব্র রোমাঞ্চকর। যখন তার চোখে চোখ রেখে কথা বলতাম মনে হতো যেন এক অন্য জগতে হারিয়ে গেছি। তার স্পর্শের জন্য আমার মন উন্মুখ হয়ে থাকত। যখন তার হাত আমার হাতে পড়ত তখন মনে হতো যেন এক চুম্বকের মতো একে অপরের দিকে আকৃষ্ট হচ্ছি। একবার আমরা শহরের বাইরে এক বাংলোতে গিয়েছিলাম। সেখানে আমরা দুজন ছিলাম। বাইরে তখন প্রবল ঝড়, বজ্রপাত হচ্ছিল। সেই গা ছমছমে পরিবেশে আমরা একে অপরের সান্নিধ্যে এসেছিলাম। তার চোখে মুখে ছিল এক অন্যরকম উত্তেজনা, আমারও।
মনে হচ্ছিল এতদিন যে ভালো লাগা মনের গভীরে লুকিয়ে রেখেছিলাম তা এবার বাঁধন হারা হয়ে বেরিয়ে এসেছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, স্নেহা, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না। তোমার প্রতি এই টান, এই আকর্ষণ আমি আর সহ্য করতে পারছি না। আমারও একই অবস্থা। তার গলার স্বর, তার চোখের ভাষা সবকিছুই আমাকে আরও বেশি করে তার কাছে টেনে নিত। মনে হচ্ছিল এই নিষিদ্ধ প্রেমের উত্তেজনাই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমরা একে অপরের আরও কাছে চলে এলাম। মনে হলো সময় সব নিয়মকানুন যেন ভেঙে চুরমার হয়ে গেছে। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল, তার শরীরের গন্ধ আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। হঠাৎ দরজায় একটা আওয়াজ হলো। কে? এই অচেনা জায়গায় এই অসময়ে কে আসতে পারে? অপূর্ব স্যার চমকে উঠলেন, আমিও। মনে হলো আমাদের এই গোপন অভিসার হয়তো এখানেই শেষ হতে চলেছে। আমাদের এই নিষিদ্ধ প্রেম হয়তো এক ভয়ানক পরিণতির দিকে এগোচ্ছে। তিনি আমার দিকে ফিসফিস করে বললেন, কে হতে পারে?